কি করছিস বোম্বা? এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরও এক নিমেষে তুই পাল্টি খেয়ে ওই মেয়েটাকে এই বাড়িতে রাখতে চাইছিস? বোম্বা, লোকে থুতু ফেলবে গায়ে। সমাজ, সংস্কার, নিয়ম কানুন সব তুই রসাতলে পাঠাবি, সেটা আমি হতে দেব না, কিছুতেই দেব না। কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছে কেন? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, যাও। ও এভাবে যাবে না বড় মামি, ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। চলো। বোম্বা, তুই আবার ওর হাত ধরছিস? আবার? আমাকে যেতে দিন, আমাকে যেতে হবে। শুনুন, আপনি বেশি কথা বলবেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবেন, কেমন? আর তোমাদের সবাইকে আমি বলছি, হ্যাঁ আমি মানছি আমার সাথে ঘটকগুলি বনিবনা হয় না, মাঝে মাঝে ঝগড়া হয়, আমরা একে অপরকে বলি বাড়ি থেকে বেরিয়ে যেতে, তাতে কি হয়েছে? হয়তো একদিন আমরা সেপারেট হয়ে যাব, হয়তো বলে দেবো আমরা একসাথে থাকবো না, কিন্তু আজকে ওনাকে যেই কারণে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেটা কোনো কারণই না। হ্যাঁ, কি ব্যাপার দাদু ভাই, এর মানেটা কি? তুই কি তোর বাবার মতন মস্করা করছিস? না ঠাকুর, আমি একদম সিরিয়াস, আমি সবটাই সিরিয়াসলি বলছি। আমার একটা কথা বলো তো, এটাতে ঘটক দিদি কি করবে? উনি বৈধ না অবৈধ সেটা জেনে তো উনি পৃথিবীতে আসেন, এটাতে ওনার দোষ কোথায়? কেন এটাতে ওনার ব্লেম করা হচ্ছে? না, আমি এটা বুঝতে পারছি না যে এই বিষয়টা নিয়ে এত মাতাপাতি করার কি আছে। না, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে তুই আবার ঘটক দিদিকে দোষী ভাবিস কিনা। আমার বাবা, আমার কি বলতে চাইছো তুমি? ওই মেয়েটাকে আড়াল করে আবার নতুন গল্প বানাতে চাইছো তুমি? হ্যাঁ, আমি আড়াল করতে চাইছি না বাবা। ওর স্বর্গীয় পিতৃদেব ওর জন্ম রহস্যটা আমাকে পুরোটাই বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে বাড়ির সকলকে যেন জানানো হয়, তারপরে যেন বিয়ে ঠিক করা হয়। আমি নিজেও মিথ্যে বলি না, আমি ওকেও মিথ্যে বলা শেখাইনি। তাই আপনি যখন বিয়ের প্রস্তাব আনলেন, আমার দিদিমা আমাকে এসে বলল যে বিয়ে যদি করতেই হয় সব সত্যি আপনার কাছে জানিয়ে তারপর বিয়ে করুন। কিন্তু কাকু, বিয়ের আগে কাব্বু বাবু কাকিমা আর বাড়ির সকলকে এই কথাটা আপনাকে জানাতে হবে। কথাটা না জানিয়ে আমি কিন্তু বিয়ে করব না। এবং শুধু ওর বাবা না, আমাদের ঘটক দিদিও আমাকে বলেছিল যে ওর জন্ম বৃত্তান্ত যেন বাড়ির সকলে জানে, তারপরে মত দেয়। কিন্তু ওকে দেখার পর আমার মনে হলো এই ঘটক দিদি আমার বাড়ির আমার ছেলের বউ হওয়ার যোগ্য। তাই সত্যি বলছি বাবা, আমি এই জন্ম বৃত্তান্ত, তার রহস্য, এগুলো নিয়ে না ভাববার অবকাশ পাইনি। আমি সত্যি বলছি, আমার কাছে বড় হয়ে উঠেছিল ও আমার ছেলের বউ হবে, ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু তখন একটা আশঙ্কাও আমার ছিল যে এইটা নিয়ে, এই জন্ম রহস্য নিয়ে, জন্ম বৃত্তান্ত নিয়ে এই বাড়িতে আবার একটা অশান্তি হবে, এবং সেই আশঙ্কাটা যে সত্যি সেটা তো আজকে প্রমাণ করে দিলে তোমরা, তাই না? হ্যাঁ মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা। বাবা, আমি সত্যি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার না তোমাদের
বিষয়টা বলা উচিত ছিল, বোঝানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করে আমি কেন বলিনি জানো? আমি চেয়েছিলাম যে ঘটক দিদি এবং আমার ছেলে যাতে যাতে সুখে থাকে, ভালো থাকে, ওদের সুখী দাম্পত্য জীবন কাটুক। আমি সেই কারণে এইটা লুকিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম কালের নিয়মে সবকিছু মুছে যাবে, আর কেউ, কিন্তু এখন তো দেখছি সেটা ঘটলো না। না বাবা, সত্যিটা কোনোদিনও চাপা থাকে না, কোনো না কোনোদিন সেটা সবার সামনে চলেই আসে। তার মানে বাবা, ঘটক দিদি প্রথম থেকে সত্যি কথা বলছি, আমরা কেউ ওনার কথা বিশ্বাস করিনি। না, উমা, আমি তো বলতে চেয়েছিলাম, আমি তোকে, মাকে, বাবাকে বলতে চেয়েছিলাম সত্যিটা, কিন্তু তোরা তো সবাই মিলে আমাকে দাবিয়ে দিয়েছিলি, বলতে দিসনি। বলেই বা কি হতো? আর প্রথম থেকেই সবাই তো ঘটক দিদিকে দোষী সাব্যস্ত করেই ফেলেছিল। বলে কি লাভ হতো? কোনো লাভ হতো না। তো একটা জিনিস জানিস, এই যে এখন সবটা বলে ফেললাম, তারপরে না আমার নিজেকে খুব হালকা লাগছে, ভালো লাগছে। দিদিমা, আমি তোর কাছে, তোর পরিবারের কাছে হাত জোর করে নতমস্তকে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, তাই তোকে আজকে এই অপমানটা সহ্য করতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। না বাবা, তুমি কখনো ক্ষমা চাইবে না। বাবারা তো মেয়েদের কাছে হিরোর মতো হয়। তুমি যা করেছো একদম ঠিক করেছো।